রেস্টুরেন্টের চেয়ারে বসা থেকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে নীলা বলল, 14 তারিখ আমার বিয়ে, বাকি আছে মাত্র 4টা দিন। আজ পর্যন্ত তুমি আমাকে একটি আশ্বাস দিলে না, ভালো করে বললে না যে আমি কি করব। নীলা, আমি তোমাকে বারবার বলেছি আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। এই মুহূর্তে আমি কি করতে পারি বলো? তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে? অসম্ভব। কেন অসম্ভব? কারণ এক, আমি বেকার, দ্বিতীয়ত আমি এখনো পড়াশোনা করছি। রাসেল, বেকার বেকার করো না, একবার হারালে কিন্তু আমাকে আর ফিরে পাবে না। নীলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে আমি হারাতে চাই না। কিন্তু তুমি আমার বর্তমান পরিস্থিতি বুঝতে চেষ্টা করবে। আমি যখন বধূ সেজে অন্য একজনের ঘরে চলে যাব, তখন তুমি বুঝতে পারবে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা অনুভব করতে পারবে, চারপাশের পরিস্থিতিটা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। বলেই নীলা চলে গেল। রাসেল হাত বাড়িয়ে ডাকবার চেষ্টা করলো, কিন্তু পারল না। আজ নীলার বিয়ে, সারা বাড়িতে লাল নীল বাতি জ্বলছে। নীলা বধূ সেজে বারান্দার কোণে দাঁড়িয়ে বারবার মোবাইলে চেষ্টা করছে রাসেলের সাথে কথা বলার। কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো থেকে রাসেল নীলাকে ব্লক মেরেছে। একটু পরপর কল দিচ্ছে, কিন্তু বিজি বলছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাসেলের বন্ধু বান্ধবের মোবাইলে কল দিল, কিন্তু তারাও কল রিসিভ করছে না। নীলা হাল ছেড়ে দিল। বুঝতে পারলো রাসেল তার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। বারান্দার গ্রিল ধরে কান্নায় ভেঙে পড়লো, হাও মাও করে কান্না করছে। হঠাৎ আবার কান্না থেমে গেল। দু চোখের পানি মুছে মনে মনে বলল, ও যদি সব জায়গা থেকে আমাকে ব্লক মারতে পারে, ও যদি ওর মন থেকে আমাকে ডিলিট করতে পারে, যদি আমাকে ভুলে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও আজ থেকে চেষ্টা করতে হবে বলেই বারান্দা থেকে চলে যায়। বাসর ঘরে বধূ সেজে বসে আছে নীলা, কান্না করছে আর টিস্যু দিয়ে চোখের পানি মুছছে, আর রাসেলকে মনে মনে গালাগাল করছে। সত্য কথা হলো, ছোটকালের ভালোবাসা কোনোদিনও ভোলা যায় না। এমন সময় বরবেশে আসিফ বাসর ঘরে প্রবেশ করলো। নীলা আসিফকে দেখে ঘোমটা একটু টেনে দিল। বিছানার কাছে এসে বিছানার উপর উঠে নীলার কাছাকাছি বসলো। নীলার কান্না থেমে গেল। নীলা চুপচাপ বসে আছে। আসিফ নীলার ঘোমটাটা সরালো, মিষ্টি হেসে বলল, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। নীলার হাতটি ধরতে নীলা যেন চমকে উঠলো। আমতা আমতা করে বলল, আজ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আসিফ কপালে হাত দিয়ে দেখে বলল, শরীর তো গরম না, তা কি হয়েছে? তোমার কেমন লাগছে বলো, আমি মেডিসিন নিয়ে আসছি। না না, কিছু লাগবে না, একটু ঘুমালেই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুয়ে পড়ো। নীলা আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো। আসিফ মাথার পাগড়িটা রেখে আসিফও শুয়ে পড়লো। দুজনার কারো চোখেই ঘুম নেই। আসিফ আবারও জানতে চাইলো, বেশি খারাপ লাগলে বলো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। নীলা আসিফের কথা শোনার পরও কোনো উত্তর দিল না, চুপচাপ শুয়ে আছে। আসিফ ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে, আর ডাকবো না। নীলা মনে মনে ভাবছে, মনে হয় মানুষটা খুবই ভালো, মন মানসিকতা খারাপ হলে আমার খোঁজ খবর নিত না। আজ বাসর রাত, আমাকে একটু হলেও বিরক্ত করত, কিন্তু আমাকে আরো নিশ্চিন্তে ঘুমাতে দিল। আমি কেন ওই রাসেলকে ভেবে আমার মধুরে লগ্নটা নষ্ট করব? ভাবতে ভাবতে আসিফের দিকে ফিরে আসিফের গায়ে একটা হাত দিল। আসিফও হাত দিয়ে বুকের কাছে টেনে নিল। আস্তে আস্তে দুজন দুজনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। পরের দিন সকালবেলা টেবিলের উপরে নাস্তা সাজিয়ে আসিফের মা বৌমা বৌমা বলে ডাক দিল। নীলা রুম থেকে বেরিয়ে দেখলো তার জন্য নাস্তা রেডি করে তার শাশুড়ি বসে আছে। বৌমা, বসো, এখানে বসো। নীলা চেয়ারে বসলো। আসিফের মা বলল, বৌমা, আমি তোমাকে নাস্তা খাইয়ে দেই। এমন মমতাময়ী মায়ে ভরা কথা শুনে নীলার চোখে পানি চলে আসলো। বৌমা, আমার কথা শুনে তুমি কাঁদছো? না মা, আমি কাঁদছি না। আমার মা নেই তো, মায়ের কথা খুব মনে পড়ছে। কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমিই তোমার মা। আর কখনো এমন করে বলবে না। নাস্তা মুখে তুলে দিয়ে বলল, আজ থেকে আমি তোমাকে নাস্তা খাইয়ে দেব। নীলা মনে মনে ভাবলো, মা যেমন ভালো, ছেলেটাও তেমন ভালো। সবচেয়ে বড় কথা, আমার ভাগ্যটাই ভালো। ভাগ্য ভালো না হলে এমন একটা পরিবারে আমার বিয়ে হতো না। রাসেলকে বিয়ে করলে হয়তো ভালোবাসার মানুষটাকে পেতাম, কিন্তু এরকম একটা ভালো পরিবার পেতাম কিনা জানি না। আজ আমার মনে হচ্ছে সবচেয়ে সুখী মানুষ আমি। এমন একজন শাশুড়ি কয়জন বউ তার ভাগ্যে পায়। আসিফ প্রতিদিন অফিস শেষে বাসায় আসার সময় হাতে করে নীলার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসতো। হাঁটু মোড়া দিয়ে নীলার হাতে গোলাপ ফুলটা তুলে দিত। নীলা আসিফের ভালোবাসা পেয়ে আস্তে আস্তে তার অতীত ভুলে যেতে লাগলো। বউ শাশুড়ি একসাথে লুডো খেলতো, একসাথে টিভি দেখতো। খুনসুটিতে দুজন দুজনের সাথে ঝগড়া করতো, মান অভিমান করতো, আবার একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতো না। এভাবে চলছিল নীলার আসিফের সুখের সংসার। কিন্তু কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। সুখ বেশি দিন কারো কপালে সয় না। 4 বছর পর একদিন নীলা রান্নাঘরে কাজ করছে। এমন সময় নীলার মোবাইলে অপরিচিত একটা নাম্বার থেকে একটা কল আসলো। কলটা রিসিভ করতে রাসেলের কণ্ঠ শুনে নীলা চমকে উঠল। রাসেল বলল, কেমন আছো তুমি? নীলা বলল, আমি খুব ভালো আছি। তুমি কেন আমাকে কল করেছো? রাসেল বলল, আমি তোমাকে ভুলতে পারিনি, আজও তোমাকে অনেকটা ভালোবাসি। একদম চুপ করো, এমন কথা তুমি দ্বিতীয়বার মুখে উচ্চারণ করবে না। 4 বছর পর এসেছো ভালোবাসা দেখাতে, তাই না?
আজ আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। আজ আমার কোটি টাকার ব্যবসা আছে। কসম করেছিলাম প্রতিষ্ঠিত হয়ে তোমাকে খুঁজে তোমাকে আমার বউ বানিয়ে আমার ঘরে আনবো। রাসেল, মুখ সামনে কথা বলো। আমি এখন একজনের ঘরের বউ, তাতে কি হয়েছে? তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? অসম্ভব। কেন অসম্ভব? আজ আমার সব কিছু আছে রাসেল, আজ আমারও সব কিছু আছে। স্বামী আছে, সংসার আছে, মায়ের মতো একজন শাশুড়ি আছে, আমার আজ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তোমার চারপাশে ভালোবাসা নেই। সারাটা জীবন ভালোবাসাহীন হয়ে থাকবে বলেই কল কেটে দিল। রাসেল বারবার কল দিল, কিন্তু নীলার কল রিসিভ করলো না। নীলা টেনশনে পড়ে গেল, রান্নাঘর থেকে বের হয়ে গেল। গভীর রাত, আসিফ ঘুমিয়ে আছে, কিন্তু নীলার চোখে ঘুম নেই। রাসেল একটার পর একটা কল দিয়ে যাচ্ছে, কিন্তু নীলা রিসিভ করছে না। রাসেল বাধ্য হয়ে একটা মেসেজ করলো। নীলা মেসেজটা পড়ছে, আর দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ আসিফের ঘুম ভেঙে গেল। নীলার দিকে ফিরতে দেখলো নীলা বিছানায় বসে কান্না করছে। আসিফ শোয়া থেকে উঠে বসতে নীলা চোখের পানি মুছে ফেললো। আসিফ নীলার কাঁধের উপর হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? এখনো ঘুমাওনি কেন? না, হঠাৎ ঘুম ভেঙে গেল আর কি। বাবার কথা মনে পড়েছে? না, তেমন কিছু না, তুমি শুয়ে পড়ো, আমি শুয়ে পড়ছি বলেই নীলা শুয়ে পড়লো। আসিফ মনে মনে বলল, কি ব্যাপার, হঠাৎ নীলার কি হলো? আসিফ পাশে শুয়ে নীলার মাথায় হাত বুলাতে লাগলো। নীলা বলল, তুমি ঘুমিয়ে পড়ো, মাথায় হাত বুলাতে হবে না, সমস্যা নেই, তুমি ঘুমাও। আসিফের কথা রাখতে চোখ বন্ধ করে নীলা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না। সকালবেলা আসিফ অফিসে যাবার জন্য রেডি হচ্ছে, কিন্তু আজ আর নীলা অফিসের ব্যাগটি এগিয়ে দিল না। পেছনে সে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো না। এখনো নীলা শুয়ে আছে। আসিফ বিছানার পাশে বসে নীলার শরীরে হাত দিয়ে বলল, কি ব্যাপার, তোমার শরীর কি খারাপ? না, তেমন কিছু হয়নি, তুমি অফিসে যাচ্ছ, যাও। আসিফ মনে মনে ভাবলো, কি ব্যাপার, আজ নীলা আমাকে এগিয়ে দিল না, আমার সাথে নাস্তাও করতে চাইলো না। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আসিফ খাবার টেবিলের সামনে আসতে আসিফের মা ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুই একা আসলি কেন? বৌমা কোথায়? আম্মা, নীলা শুয়ে আছে। কেন, কি হয়েছে? বলতে পারি না, আমাকে তো কিছুই বললো না। তুই দাঁড়া, আমি দেখছি বলেই আসিফের বেডরুমের ভেতরে ঢুকে গেল। আসিফ আজ নাস্তা না করে বাসা থেকে বেরিয়ে গেল। নীলা শোয়া থেকে উঠে বসলো। কিছুই তার ভালো লাগছে না, কি করবে কিছু বুঝতে পারছে না। রাসেলের এক একটা মেসেজ তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মনে পড়ে যাচ্ছে সেই সব দিনের কথা, রাসেলকে সে কত ভালোবাসতো। এমন সময় আসিফের মা রুমের ভেতরে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে বৌমা, তুমি এখনো বিছানায় বসে আছো কেন? শাশুড়ির এমন কথা নীলার কাছে যেন বিরক্তি মনে হলো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি বিছানায় শুয়ে আছি, তাতে আপনার সমস্যা কি? বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আসিফের মা বউয়ের মুখে এমন কথা শুনে যেন হতভম্ব হয়ে গেল। মনে মনে বলল, কি ব্যাপার, কি হলো বৌমা, হঠাৎ আমার সাথে উত্তেজিত হয়ে কথা বললো? আমার সোনা বৌমার কি হলো? সন্ধ্যায় নীলা দরজা খুলতে চমকে উঠলো। আসিফ হাসি মুখে রাসেলকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। নীলা, আমার বন্ধু রাসেল কিছুদিন যাবত বলছে ভাবিকে দেখবো, তাই আজকে তোমাকে দেখাবার জন্য নিয়ে আসলাম। রাসেল সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? নীলা কি বলবে ভেবে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, এই তো আছি। রাসেল বলল, আমরা ড্রয়িং রুমে বসছি, তুমি রাসেলের জন্য চা নাস্তা নিয়ে আসো বলেই ড্রয়িং রুমে ঢুকে গেল। এমন পরিস্থিতিতে নীলা কি করবে, ঠিক কি করা উচিত ভেবে কুলকিনারা পাচ্ছে না। মনের মধ্যে তার হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। রাসেল মেসেজের শেষে একটা কথাই লিখতো, তুমি আমার জীবনের একমাত্র টার্গেট, আমি তোমাকে চাই। তাহলে কি ও আমার এই সুখের সংসার ভাঙতে আমার বাসায় প্রবেশ করেছে, আসিফের সাথে বন্ধুত্ব করেছে? আল্লাহ তুমিই বলো, আমি এখন কি করব? ভাবতে ভাবতে অস্থির হয়ে গেল নীলা। একদিকে তার মন নিয়ে ভয় কাজ করছে, যদি আসিফকে সব বলে দেয় তখন কি হবে? প্রিয় ভিউয়ার্স, আপনারাই বলুন, নীলা এখন কি করবে? এমন পরিস্থিতি সে কিভাবে সামাল দেবে? আসিফ কি খাল কেটে কুমির নিয়ে আসলো না তো? সবকিছুর উত্তর জানতে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট পেলেই দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।